হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে শুরু হচ্ছে ওমরা হজের আম, ঘোষণা। এই ওমরা হজের ঘোষণা দেওয়া হয়েছে যে ওমরা শুরু হবে। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি, নিউ ইয়র্ক সিটির করোনা সংক্রমণ 9 এলাকায় অপ্রয়োজনীয় ব্যবসা ও স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মেয়র ডি ব্লাজিও। ট্রাম্পের অসুস্থতা নিয়ে পরস্পর বিরোধী যে বক্তব্য, এই বিষয়টি আমরা আলোচনা করব। আরও আলোচনা করব যে আমাদের বাংলাদেশিদের মধ্যে রিপাবলিকান হওয়ার একটা প্রবণতা আছে। আমরা আজকে জনাব ওয়াসি চৌধুরীকে নিয়ে আসবো যে তিনি কেন রিপাবলিকান পার্টি করেন, এই বিষয়টি জানার জন্য। আজকে আমাদের আর স্টিমুলাস আপডেট থাকবে। আজকে যারা অতিথি সভায় থাকবেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ওয়াসি চৌধুরী, আলহাজ মঈনুল ইসলাম যিনি আরাফা গ্রুপের প্রধান, যেন নাজমুল হাসান আমাদের সাথে আছেন, এবং আরও যুক্ত হবেন মিয়া মোহাম্মদ আফজাল যিনি অ্যান্ড্রোল এজেন্ট। দর্শক, আপনারা যারা ফেসবুকে দেখছেন তাদের সবাইকে অনুরোধ করবো অনুষ্ঠানটি শেয়ার করার জন্য। যারা টেলিভিশনে দেখছেন তাদের সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথমেই দিনের আপডেট জানতে চাইব জনাব নাজমুল হাসানের কাছে। জনাব নাজমুল হাসান। একটা সেকেন্ড, একটা মিনিট। জি, ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্ট। একজনকে দেখতে পাচ্ছি, অনেকদিন পরে মইনুল ভাইকে দেখলাম। দাড়িটা বেশ লম্বা হয়েছে, দ্যাটস গুড, ফাইন, এবং ওনাকে বেশ স্বাস্থ্যবানও মনে হচ্ছে আজকে। আপনি মোটামুটি সবসময় স্বাস্থ্য ভালো ছিল ওনার, হাঁটাহাঁটি করেন প্রচুর। যাক, নিউ ইয়র্কের মেয়র এবং গভর্নর দুইজনের কাছ থেকে আজকে যে তথ্য পাওয়া গেছে সেটি মোটামুটি উদ্বেগজনক হলেও হতাশ হওয়ার কিছু নেই এখনো পর্যন্ত। মোটামুটি আজকে মেয়র সাংবাদিক সম্মেলন করেছেন, যদিও রোববার দিন তিনি সাধারণত সাংবাদিকদের মুখোমুখি হন না, কিন্তু বিশেষ পরিস্থিতিতে তিনি আজকে মুখোমুখি হয়েছেন। এবং যে বিষয়টি একটু আগে তাহের উল্লেখ করেছে, আসলে বিষয়টি হচ্ছে যে যেটা আমরা কয়েকদিন আগেই ধারণা দিচ্ছিলাম সবাইকে, যে নিউ ইয়র্ক সিটির 9টি জিপ কোডের ব্যাপারে মোটামুটি সিটির হেলথ ডিপার্টমেন্টের লোকজন, স্বাস্থ্যকর্মীরা মোটামুটি বেশি উদ্বেগে কাটাচ্ছিলেন, এবং যা আমরা ধারণা করেছিলাম তাই শেষ পর্যন্ত হলো। আগামী বুধবার 7ই অক্টোবর থেকে এই 9টি জিপ কোডে সব ধরনের এসেনশিয়াল বিজনেস ছাড়া বাকি সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। যেটা যেরকম আমরা লকডাউনে ছিলাম অনেকটা সেরকম। স্কুল বন্ধ থাকবে, রেস্টুরেন্ট গুলো, এই এলাকার এই জিপ কোড গুলো রেস্টুরেন্ট গুলোর ইন্টারনাল ডাইনিং আর চালু করতে দেওয়া হবে না। 7 তারিখ থেকে সেটা বন্ধ রাখতে হবে। আউটডোর ডাইনিং এবং টু গোর অনুমতি দেওয়া হচ্ছে। তবে এবং আরেকটি বিষয় হচ্ছে, সেই সমস্ত এলাকায় ব্যাপক টেস্টিং ফ্যাসিলিটি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মোবাইল টেস্টিংও করা হচ্ছে, র্যাপিড টেস্টিং হচ্ছে, এবং জনগণকে সচেতন করার একাধিক কর্মপন্থা গ্রহণ করেছে সিটি হেলথ ডিপার্টমেন্ট। এবং মেয়র আজকে বলেছেন যে এই সমস্ত এলাকার লোকজন মোটামুটি যেন সতর্ক অবস্থানে থাকেন। যারা এখনো টেস্ট করেনি, যারা 2 মাস আগে তারা টেস্ট করেছেন, তারা যেন টেস্ট করিয়ে নেন, কারণ টেস্ট এবং ট্রেসিং এর মাধ্যমেই এই কোভিড-19কে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে সেটা প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই নিউ ইয়র্ক সিটিতে। এবং মেয়র সেই জন্য তাদেরকে সকলকে অনুরোধ করেছেন। এবং আরেকটি ব্যাপার যেটা আমি মনে করি সবাইকে একটু মনে রাখবেন, স্মরণে রাখবেন, এই সমস্ত যে জিপ কোড গুলো আমি এখন বলে যাব, সেই জিপ কোড গুলোর বাসিন্দারা কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিছুকে অবহেলা করবেন না, কারণ নিউ ইয়র্ক সিটিতে এটি খুবই একটি সিরিয়াস। যদিও মেয়র আজকে এটাকে সেকেন্ড ওয়েভ বলতে চাননি, কিন্তু তিনি বলেছেন যে এটা গত কয়েকদিন ধরেই বাড়তে শুরু করেছে, বিশেষ করে গত 14 দিন ধরেই তারা এটা ট্র্যাক করছেন এবং তারা ক্রমবর্ধমান। এবং আমরা একটু আগেই গতকালও বলেছি, এর আগের দিনও বলেছি, এটা বেসিক্যালি অনেক বাংলাদেশে এই সমস্ত এলাকায় থাকেন, কিন্তু এলাকাগুলোতে বেশিরভাগ মানুষ হলো ইহুদি সম্প্রদায়ের, এবং তাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে তারা মোটামুটি খোলাখুলি অবস্থানে ছিলেন। তারা মাস্ক ব্যবহার করতেন না। এবং এখন যে রিপোর্টগুলি পাওয়া যাচ্ছে, একাধিক মিডিয়াতে সেটি এসেছে, যে এই সম্প্রদায়ের লোকজন এমনিতেই মাস্ক ব্যবহারে মোটামুটি তেমন তাদের অপছন্দ ছিল। তারা মাস্ক ব্যবহারে চরম অনীহ দেখিয়েছেন ক্ষেত্র বিশেষে। এবং যদিও সিটি সেভাবে কড়াকড়ি আরোপ করেনি, কিন্তু এই জুইশ ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিষয়টি সামনে চলে এসেছে। সংক্রমণের হার বেড়ে যাওয়াতে এই বিষয়টি সামনে চলে এসেছে, এবং যেটি মোটামুটি এখন মোটামুটি উদ্বেগজনক অবস্থায় নিয়ে এসেছে সমস্ত নিউ ইয়র্কবাসীকে। আমি যে জিপ কোড গুলোর এলাকাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেকটা আমি বলবো লকডাউনই, এসেনশিয়াল সার্ভিস ছাড়া সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। অফিস আদালত, স্কুল কলেজ, স্কুল, প্রাইমারি, ডে কেয়ার সব।
রেস্টুরেন্ট গুলো চালু থাকতে পারবে শুধুমাত্র টু গো এবং টেক আউটের জন্য। সেই এলাকাগুলো হচ্ছে আমি পরিসংখ্যান আমি দিয়ে দিচ্ছি স্ট্যাটিস্টিক যা আজকে রিলিজ করা হয়েছে তার ভিত্তিতে। বড় পার্ক ব্রুকলিন 11219 জিপ কোড, যেখানে গতকালকে টেস্টিং এর পজিটিভ ছিল 8.31%, যেটা গত 14 দিন ধরেই বেড়ে আসছিল এবং 3%-এর উপরে ছিল গত 14 দিন ধরে। এরপরে এলাকাটি হচ্ছে গ্রেপস্যান্ড হোমক্রেস্ট এলাকা 11223 জিপ কোড, যেখানে গতকাল পজিটিভ রেট ছিল 7.59% এবং গত 14 দিন ধরেই, তারও বেশি দিন, 14 দিনের থেকেও বেশি দিন ধরে সেখানে 3%-এর উপরে চলে আসছিল ইনফেকশন রেট, যেটা গতকাল 7.59-এ। এর পরের এলাকাটি হচ্ছে মিডউড সেকশন সিটি 11230 এবং সেখানে ইনফেকশন রেট ছিল 6.98% গতকাল এবং গত 14 দিন ধরে, 14 দিনেরও বেশি সময় ধরে সেখানে 3%-এর উপরে এই ইনফেকশন রেটটা চলে আসছিল। এরপরে হচ্ছে বেনসনহার্স্ট ম্যাবলটন এলাকা, জিপ কোড হচ্ছে 11204, সেখানে ইনফেকশন রেট ছিল 6.47% গতকালকে এবং সেখানে গত 14 দিন ধরে 3%-এর উপরে বিরাজ করছে ইনফেকশন রেট। এরপরে এলাকা হচ্ছে শিপশেড বে, যার জিপ কোড হচ্ছে 11210 এবং সেখানে ইনফেকশন রেট ছিল গতকালকে 5.94%, এবং সেখানে গত 14 দিনেরও বেশি সময় ধরে যে হিসাব আজকে সিটি বলছে তাতে সেখানে 3%-এর উপরে ছিল। এবং এর পরের এলাকাটি হচ্ছে ফার রকওয়ে। আমার জানা মতে সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। ফার রকওয়ে এজমিয়ার এলাকা, সেটা জিপ কোড হচ্ছে 11691, সেখানে ইনফেকশন রেট গতকাল ছিল 5.63%, যেটা গত 14 দিনেরও কিছুটা বেশি সময় ধরে 3%-এর উপরে বিরাজ করছিল ইনফেকশন রেট। এরপরে এলাকাটি হচ্ছে গ্যারিসন বিচ হোমক্রেস্ট এলাকা, সেটি জিপ কোড হচ্ছে 11229 এবং সেখানে ইনফেকশন রেট গতকালকে ছিল 4.36% এবং সেখানে গত 11 দিন থেকেই সেখানে 3%-এর উপরে বিরাজ করছিল ইনফেকশন রেট। এরপরে এলাকাটি হচ্ছে কিউ গার্ডেন্স, জিপ কোড হচ্ছে 11415, সেখানে ইনফেকশন রেট ছিল গতকালকে 3.81% এবং সেখানে গত 14 দিনেরও বেশি সময় ধরে 3%-এর উপরে বিরাজ করছিল ইনফেকশন রেট। এরপরে এলাকাটি হচ্ছে কিউ গার্ডেন হিলস পমনেক, যেটাকে বলা হয় 11367 জিপ কোড, সেখানে 3.66% অ্যাভারেজ ছিল পজিটিভিটি গতকালকে, কিন্তু গত 7 দিন ধরে সেখানে 3%-এর উপরে ইনফেকশন বিরাজ করছিল। এই 9টি জিপ কোড ছাড়াও আরো কয়েকটি জিপ কোডকে সতর্কতামূলক হিসাবে সিটি হেলথ ডিপার্টমেন্ট নজরে রাখছে, দৃষ্টিতে রাখছে, কারণ সেখানকার ইনফেকশন রেটগুলো গত 7 দিনের গড়পড়তার হিসাবে কখনো 3%-এর উপরে চলে যাচ্ছে, কখনো নিচে থাকছে। অর্থাৎ সেই জন্য সেই এলাকাগুলোকে এখনো গত 7 দিনের অ্যাভারেজের হিসাবে ধরে রাখা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের উপর নজর রাখা হচ্ছে এই জিপ কোড এলাকাগুলোর উপরে। এবং আমি সেই জিপ কোড গুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে 11205, 11211, 11249, 11213, 11218, 11234, 11235, 11365, 11374, 11366 and 11432। এই দুটি আমি বলি, 11432 এলাকায় জামাইকায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস কিন্তু এই 11432 এলাকাতে। অতএব সেখানে নজর রাখতে বলা হয়েছে, যদিও ইনফেকশন রেট এখনো কখনো 3%-এর উপরে যাচ্ছে, কখনো 3% নিচে যাচ্ছে, বাট এলাকাগুলোকে দৃষ্টিতে রাখা হচ্ছে সিটি হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এরপরে আসতেছেন মেয়র আজকে যে ঘোষণাটি দিয়েছেন তার সাংবাদিক সম্মেলনে, সেটি হচ্ছে এই এলাকাগুলোর যে 9টি এলাকার কথা আমি বলেছি উল্লেখ আগে, সেই এলাকাগুলো রিওপেনিং এর ব্যাপারটাও তিনি আজকে বলেছেন। রিওপেনিং অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তাদেরকে যে ব্যবস্থা তাদের মেপে দেখা হবে, সেটি হচ্ছে এটি খুব টাফ। 14 দিন কন্টিনিউয়াসলি পজ, অর্থাৎ এই সিচুয়েশন অর্থাৎ লকডাউনে থাকার পর তাদের অ্যাভারেজ রেট পজিটিভিটির, ইনফেকশন রেটের পজিটিভিটি যদি 3%-এর নিচে আসতে হবে এবং 14 দিনের ভিতরে 7 দিন কনজিকিউটিভ লাগাতার একটানা 3%-এর নিচে থাকতে হবে, তাহলে সেটা আবার এলাকাগুলো লকডাউন থেকে বেরিয়ে আসতে পারবে। আর আরেকটি হিসাব হচ্ছে, যদি 28 দিন লকডাউনে থাকে তার মধ্যে তাহলে 14 দিনের ভিতরে
অন্তত 7 দিন গড়পড়তার হিসেবে 3%-এর নিচে থাকতে হবে এট দি এন্ড অফ পজ, অর্থাৎ পজ 14 দিন 28 দিন শেষ হবার পরে হিসেব করা হবে যে 14 দিনের ভিতরে 7 দিন যদি তাদের 3%-এর নিচে থাকে ইনফেকশন রেট, তাহলে সে এলাকাগুলো লকডাউন খুলতে দেওয়া হবে। অর্থাৎ মোটামুটি একটি টাফ সিচুয়েশন এই সমস্ত এলাকার জন্য। এবং যে জিপ কোডগুলো আমি কথা বলেছি যাদেরকে এখনো লকডাউনের আওতায় নেওয়া হয়নি, কিন্তু সম্ভাবনা আছে কারণ সেখানে ইনফেকশন রেট ক্রমবর্ধমান, সেই জন্য সে এলাকার লোকজন একটু নজরে রাখবেন, যারা এখনো টেস্ট নেননি টেস্ট করবেন, ট্রেসিং করবেন। এবং অবশ্যই অবশ্যই আবারও বলছি, অবশ্যই কোনো অবস্থাতেই মাস্ক বিহীন অবস্থায় বের হইবেন না, বাসার থেকে বের হবেন না, রাস্তায় বের হবেন না। কাউকে যদি মাস্ক পরা না দেখেন, আমাকেও যদি না দেখেন, তাহলে বলবেন যে মাস্ক ব্যবহার করার জন্য। কারণ আমরা অনেক সময় অসতর্কভাবে হয়তো মনে রাখতে পারি না, নজর রাখতে পারি না, কিন্তু এটি এখনই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এবং আরেকটি, নিউ ইয়র্কের গভর্নর কিন্তু মোটামুটি ক্ষোভ প্রকাশ করেছেন সিটি হেলথ ডিপার্টমেন্টের উপরে। তিনি বলার চেষ্টা করেছেন আজকে যে হেলথ ডিপার্টমেন্ট ঠিক যতটা কার্যকর ভূমিকা যেতে পারেনি বলেই এই এলাকাগুলোতে এই অবস্থা হয়েছে। যদিও দোষারোপের ব্যাপার নয়, গভর্নর মেয়র আজকে বলেছেন তিনি নিউ ইয়র্ক স্টেটের কাছে অনুমতি চেয়েছেন লকডাউনের জন্য এবং তিনি আশা করছেন সেটি পেয়েও যাবেন। সেই জন্যই তিনি বুধবার থেকে লকডাউনটা ঘোষণা করেছেন, আগামী 2 দিন সময় দিয়েছেন স্টেটের সাথে আলাপ আলোচনার জন্য। এবং গভর্নর আজকে মেয়র যে হিসাবটা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির গতকালকে, সেটি হচ্ছে, আমি আবারও বলে রাখি, এগুলো সিটির পাবলিক হাসপাতাল থেকে নেওয়া। সেখানে মেয়রের হিসাব অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন 70 পিপল গতকালকে, যার ভিতরে 27% হচ্ছেন কোভিড পজিটিভ। আর কোভিড কেস এবং এই হাসপাতালে ভর্তির লিমিট হচ্ছে বিপদ সীমা যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে 200, আর সেখানে রোগী হচ্ছে 70। আর কোভিড কেস নিউ ইয়র্ক সিটিতে গতকাল এসেছে মেয়রের হিসাব অনুযায়ী 464, এবং আমাদের কিন্তু লিমিট হচ্ছে 550 গেলেই সেটি বিপদ সীমা অতিক্রম করবে, সেটি এখন 464। আপনারা জানেন কিছুদিন আগে, মাত্র 7-8 কি 10 দিন আগেও হয়তো অনেকেরই খেয়াল আছে, এটি 200-র উপরে ছিল সামান্য, সেটি এখন 464-এ গিয়ে দাঁড়িয়েছে। এবং গতকাল নিউ ইয়র্কে কোভিড-19 পজিটিভ রেট ছিল 1.54%, যদিও কিন্তু 7 ডে এভারেজ, গত 7 দিনের গড়পড়তা যদি না হয় তাহলে সেটি গিয়ে দাঁড়ায় 1.72%। আরেকটি ব্যাপার যেটি আজকে নিউ ইয়র্কের গভর্নর বলেছেন টুইট করে, সেটি নিউ ইয়র্কে টেস্ট হয়েছে স্টেটে 110,329 পিপলের, এবং সেখানে পজিটিভ চিহ্নিত হয়েছে 1,222, যেটি রেট হচ্ছে পজিটিভিটি রেট যেটাকে বলা হয় 1.11%, যেটা এখনো মোটামুটি সহনীয় লেভেলে আছে। এবং এর আগের দিনে পজিটিভিটি রেট ছিল 1.29%। আর হসপিটালাইজেশন যেটাকে বলা হয়, অর্থাৎ কোভিড-19 আক্রান্ত হয়ে গতকাল নিউ ইয়র্ক স্টেটে হাসপাতালে ভর্তি ছিলেন 618 পিপল, যেটা এর আগের দিন ছিলেন 647। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, গতকাল অনেকদিন পর নিউ ইয়র্ক স্টেটে প্রায় 14 জন প্রাণ হারিয়েছেন একদিনে, 14 ডেথ ইন ওয়ান ডে, সেটি গতকাল। এর আগের দিন ছিল মাত্র 6 জন প্রাণ হারিয়েছিলেন নিউ ইয়র্ক স্টেটে। এবং আরেকটি গভর্নরের টুইটে আজকে জানা গেছে যে 20টি হটস্পট জোনকে যদি দোনেই নিউ ইয়র্ক স্টেটের পজিটিভ রেট হচ্ছে 21%, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের যত পজিটিভ রেট আছে তার 21% কিন্তু যোগ হয়েছে এই 20টি হটস্পট জিপ কোড থেকে। এবার একটু প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় ফিরে আসি। অনেকেই অনেক কথা বলছেন ট্রাম্প নিয়ে, মিডিয়া এখনো গরম, এবং এই ব্যাপারটি আজকে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে হাসপাতালে ভর্তি হওয়ার 1-2 দিন পরেই হাসপাতাল থেকে তিনি তার এসইউভিতে বের হয়েছিলেন, তার সমর্থকদের হাত নেড়েছেন গাড়ির ভিতরে বসে, এবং রিপোর্টারদেরকেও তিনি হাত নেড়েছেন। এবং আজকে তার ডাক্তাররা বলছে যে তিনি খুব সম্ভবত, যেটি নিউ ইয়র্ক পোস্ট রিপোর্ট করেছে আজকে বিকেলবেলা, যে আগামীকাল তিনি হয়তো হোয়াইট হাউসে ফিরে যাবেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন কিনা সেই কথাটি বলা হয়নি, তবে তার কোভিড-19 কেসটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে ডাক্তাররা বলার চেষ্টা করেছেন, এবং সেটি আগামীকাল হয়তো আরো বিশদ জানা যাবে। তবে নিউ ইয়র্ক পোস্ট রিপোর্ট করছে যে তিনি হয়তো, আমি আবারও বলছি, তিনি হয়তো আগামীকাল সোমবার হোয়াইট হাউসে ফিরে যাবেন। আপনারা জানেন যে আমি গতকালই বলেছি যে মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে আছেন,
তিনি হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি ভালো আছেন বলেই তিনি তার অ্যাসিস্ট্যান্টের সহকারে জানার চেষ্টা করছেন, তার ডাক্তারও জানার চেষ্টা করেছেন। এবং পেশেন্ট আজকে যে কথাটি বলেছেন বিকেলবেলা বের হওয়ার সময়, যে ইট হ্যাজ বিন ইন্টারেস্টিং জার্নি, তিনি এটাকে খুব আনন্দদায়ক জার্নি বলে ব্যাখ্যা করেছেন তার এই ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসার ব্যাপারটি। এবং তিনি অনেক কিছু শিখেছেন কোভিড এর ব্যাপারে, এই কথাটি তিনি বলেছেন। তিনি নতুন কি শিখেছেন সেটার অবশ্য ব্যাখ্যা দেননি। তিনি বলেছেন আই লার্নড এ লট অ্যাবাউট কোভিড, এবং তিনি জানিয়েছেন তিনি কিন্তু আজকেও চাইনিজ ভাইরাস বলেননি, এখনো কোভিড বলছেন। এবং 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 তিনি বলছেন যে এটাকে তিনি স্কুল হিসাবে দিয়েছেন এই ওয়াল্টার রিডে আসার ব্যাপারটাকে হসপিটালে। এবং বলছেন যে আই লার্ন ইট বাই রিয়েলি গোয়িং টু স্কুল। এই স্কুলটা ওয়াল্টার রিড হাসপাতালকে তিনি মিন করেছেন। এবং এটা এখন আমরা সবাই বুঝতে পারছি যে পৃথিবী, যুক্তরাষ্ট্র নয়, সমগ্র পৃথিবীর একটি সেরা হাসপাতালগুলোর একটি ফ্যাসিলিটি হচ্ছে ওয়াল্টার রিড হাসপাতাল। এবং সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। আমরা জানি যে তাকে রেমডেসিভিরের 5 দিনের ডোজ দেওয়া হয়েছিল, সেই 5 দিন এখনো শেষ হয়নি। তিনি রেমডেসিভির নেওয়া অবস্থায় সুস্থ হয়ে যাচ্ছেন, হয়ে পড়ছেন, গাড়িতে করে এসইউভিতে করে তার সমর্থকদের দেখা সাক্ষাৎ করেছেন, গ্লাসের ভিতর থেকে হাত নেড়েছেন। সবগুলোই অভাবনীয় ব্যাপার। কোনো কোভিড রোগী এইভাবে বেরিয়েছেন এ পর্যন্ত সেটাও আমরা জানি না। তবে পেশেন্টের ক্ষেত্রে মনে হচ্ছে তিনি যথেষ্ট সাহসের প্রদর্শনী করছেন, সকলের সামনে সাহস তিনি দেখাচ্ছেন। আরেকটা কথা হচ্ছে, এখানে আজকে আরেকটি খবর এসেছে এবং এই খবরটি কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দিয়েছে যে পেশেন্ট, আর তারা বলেননি যে পেশেন্টের কথাটা বলেনি, তারা ওয়াল স্ট্রিট জার্নাল খুব কৌশলে বলার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট তার প্রথম পজিটিভ রেজাল্টটি জানাননি কাউকে। এবং এটা খুব কৌশলে তারা বলেছেন। আমি আবারও ইংরেজিতেই বলি, প্রেসিডেন্ট ট্রাম্প ডিড নট ডিসক্লোজ এ পজিটিভ রেজাল্ট ফ্রম র্যাপিড টেস্ট ফর কোভিড-19। উনি 15 থেকে 20 মিনিটের যে টেস্টটি নেওয়া হয় সেটি তিনি নিয়েছিলেন এবং সেই রেজাল্টটা তিনি দেননি। তিনি আরেকটি মানে পিসিআর টেস্ট যেটাকে আমরা বলি, যেটা খুব ইলাবোরেট টেস্ট, সেটা নিয়েছিলেন এবং তার অপেক্ষায় ছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন র্যাপিড টেস্টে নেগেটিভ আসবে এবং তিনি বলবেন যে তিনি করোনা নেগেটিভ, কিন্তু সেটি হয়নি। পিসিআর টেস্টও তিনি এসেছেন। এবং বৃহস্পতিবার তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তখনও কিন্তু র্যাপিড টেস্টের পজিটিভ অবস্থান নিয়েই তিনি কথা বলছিলেন, কিন্তু তখন তিনি পিসিআর টেস্টের জন্য পাঠিয়েছিলেন, সেই টেস্ট আসেনি। আমরা জানি যে রাতে 1:30 মিনিট থেকে 1:40-এর ভিতরে কোনো একটি সময় তিনি জানিয়েছেন টুইট করে যে তিনি কোভিড-19 পজিটিভ চিহ্নিত হয়েছেন। এবং ফক্স নিউজের সাথে তিনি দেখা করার আগে, সাক্ষাৎকার দেওয়ার আগেই তিনি কিন্তু কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছিলেন র্যাপিড টেস্টের মাধ্যমে, সেটা তিনি বলেননি। যাই হোক, যেটা আমি একটু আগে বলেছি। এবং এই ব্যাপারটি মোটামুটি এখন চিকিৎসা মহলে বেশ সাড়া জাগিয়েছে যে হোয়াইট হাউস থেকে অনেক কিছু হয়তো বা গোপন করা হয়েছিল পেশেন্টের অবস্থার ব্যাপারে। যাই হোক, তার চিকিৎসক শাইন কমি যেটা বলেছেন যে পেশেন্ট মোটামুটি ভালো আছেন এবং ভালো ফিল করছেন। কোভিড-19 যে ওষুধ তাকে দেওয়া হয়েছে সেটা কাজ করছে। এবার আরেকটি কথা বলি, স্টিমুলাসের ব্যাপারে আমি একটা তথ্য দিতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আজকে বলেছেন, গতকাল বলেছেন যে আমেরিকান জনগণের জন্য তিনি চান যে একটি স্টিমুলাস প্যাকেজ কংগ্রেসে পাশ করা হোক। এবং এই বিষয়টি মোটামুটি মনে হচ্ছে এখন যে প্রেসিডেন্টের এই বক্তব্যের পর একটি স্টিমুলাস বিল পাশ হওয়ার সম্ভাবনা খুবই সম্ভব, প্রচুর। মনে হচ্ছে আগামী দিন কয়েকের ভিতরে এটি হয়ে যাবে। তার কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু স্টিভেন মিনুচিনকে দায়িত্ব দিয়েছেন ডেমোক্র্যাটদের সাথে কথা বলার জন্য বিলের ব্যাপারে। অথবা স্টিভেন মিনুচিন যাতেই রাজি হবেন তাতেই রিপাবলিকান সিনেট রাজি হবে। এবং স্টিভেন মিনুচিন এবং ন্যান্সি পেলোসির ভিতরে যোগাযোগ অব্যাহত আছে এবং আশা করা যাচ্ছে যে স্টিভেন মিনুচিন 1.6 ট্রিলিয়ন এবং ন্যান্সি পেলোসি 2.2 ট্রিলিয়নের মাঝখানে একটি ফিগার হয়তো আমরা দেখতে পাবো আগামী দিন কয়েকের ভিতরে, এবং যার ভিতরে $1200 এককালীন স্টিমুলাস অবশ্যই থাকছে। এবং এখনো বলা মুশকিল এটা কি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট $400 কন্টিনিউ হবে না $600 কন্টিনিউ হবে, আর স্টিভেন মিনুচিন কি ছাড় দিবেন কিনা। তবে যে হারে যুক্তরাষ্ট্রে প্যান্ডেমিকের অবস্থা এখন দাঁড়িয়েছে, প্রায় 33 স্টেটে সংক্রমণ বাড়ছে, আনএমপ্লয়মেন্টের সংখ্যা সেখানে বাড়বে, মানুষের অসহায়ত্ব বাড়বে, আয় কমে যাবে। অতএব $600 সপ্তাহ পিছু প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টে যদি স্টিভেন মিনুচিন রাজি হয়ে যান তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এখন, তাই মনে হচ্ছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল থেকেই
এই আগ্রহটা দেখিয়েছেন এবং তিনি বলেছেন যেটা করা উচিত, এবং আমরা যতটুকু বুঝতে পারছি যে একটা স্টিমুলাস প্যাকেজ হয়তো বা পাশ হওয়ার পথে, কারণ ডেমোক্রেট অলরেডি একটি পাশ করেছে, তাদের আরেকটি পাশ করতে হবে না। সিনেট যদি আরেকটি ডিফারেন্ট ভার্সনও পাশ করে, কনফারেন্স কমিটিতে বসে তারা সেটা ঐক্যবদ্ধ হতে হবে, সেটার জন্য নতুন করে আর বিল করার দরকার নেই। কনফারেন্স কমিটিতে দুইটি বিলকে একত্র করার একটি বিধান চালু আছে, সেখানে এই সমঝোতাটা হতে পারে। মোটামুটি এই হচ্ছে আজকের অবস্থা। পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই মাস্ক ব্যবহার করবেন, এবং ইমিউনিটির জন্য আমি গত কয়েকদিন ধরে বলেছি, আমাদের এখানে ডাক্তাররাও বলেছেন ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক এবং ভিটামিন ই নিয়মিত গ্রহণ করবেন। দ্যাট কুড ইমপ্রুভ। এবং আজকে প্রমাণিত হয়েছে, গতকালকে আমরা বলেছি, পরশুদিনও বলেছি, যে হসপিটাল কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমে আসছে, কিন্তু হাসপাতালে দিনের সংখ্যা কমাতে হলো ভিটামিন ডির ডিফিসিয়েন্সিটা দূর করতে হবে, ভিটামিন ডি নিয়মিত গ্রহণ করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে আবার। থ্যাংক ইউ নাজমুল হাসান আপনাকে। দর্শক, আমরা এখন জানতে চাইব যে উমরার কি হচ্ছে। সৌদি গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে উমরা শুরু হবে, এই বিষয়ে ডিটেলস আমরা জানতে চাই। যে যারা প্রবাসে আছেন তারা অনেকেই উমরাতে যেতে চান, তারা কি যেতে পারবেন কিনা। আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রে বা প্রবাসে আমাদের বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় হজ ফার্ম, যারা হজে মানুষদেরকে দেন, উমরাতে মানুষদেরকে পাঠান, আরাফা হজ গ্রুপের প্রধান জনাব আলহাজ মঈনুল ইসলাম। জনাব মঈনুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। ওকে, সো সালাম আলাইকুম। জি, সৌদি সরকার তো ঘোষণা দিয়েছে যে উমরা শুরু হবে। এখন আমাদের কমিউনিটিতে বিশেষ করে বাংলাদেশের অনেকেই মনে করছে যে তারাও উমরায় যেতে পারবেন। বিষয়টি কি একটু স্পষ্ট করে বলবেন? এই নিউজটা কিন্তু ভিন্নভাবে দেওয়া হয়েছে। আল জাজিরা অথবা আরব নিউজ আমাদেরকে কল দেন বাংলাদেশি আমেরিকান বসবাসকারী সবাই, এই প্রশ্নই যে আমরা উমরা শুরু হয়েছে, আমরা কখন যাইতে পারি। কিন্তু আসলে এই নিউজটা ওইভাবে হয়েছে, সৌদি আরবে বসবাসকারী অথবা সৌদি নাগরিকরা তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে অক্টোবর থেকে যাইতে পারবেন, শুধু সৌদি আরবের ভিতরের জন্য। তো এইটাও অলরেডি অনলাইনে বুকড হয়ে গেছে। 26 অক্টোবর পর্যন্ত 6000 প্রতিদিন 6000 মানুষকে উমরার অনুমতি দেওয়া হবে। তো অনলাইনে এইরকম অনেকে বুকিং করে 26 তারিখ পর্যন্ত বুকড। 26 অক্টোবর পর্যন্ত লোকাল এবং প্রবাসী যারা সৌদি নাগরিক অথবা সৌদি বসবাসকারী প্রবাসীরা এই সুযোগ পাবেন। আর ফরেনার যারা ভিন্ন দেশের লোকেরা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে যে তারা এই ক্লিয়ার এটা বলে নাই যে কোন কোন দেশের সুযোগ পাবেন। শুধু এইটা বলছেন যে প্রায়োরিটি দেওয়া হবে যে সমস্ত দেশের কোভিড-19 এর সরকার কন্ট্রোল আছে, উনাদেরকেই প্রথমে প্রায়োরিটি দেওয়া হবে। যে সমস্ত দেশের পরিমাণ কম অবস্থা, আমরা তো আমেরিকার যে অবস্থান এটা তো সবাই আমরা জানি কি অবস্থা আমাদের। তো আমরা ধারণা করতেছি যে নভেম্বরের যে তারা আমাদেরকে একটা দিবেন, এখন ওই গাইডটা এখনো তৈরি করেন নাই কোন কোন দেশ প্রায়োরিটি পাবে। তো এইটাও হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে। হজ মিনিস্ট্রি আমাদেরকে ইনফরমেশন করবে কোন কোন দেশের প্রায়োরিটি প্রথমে আসবে। আমরা এখন পর্যন্ত শুধু এই নিউজটা পাইছি নভেম্বর থেকে শুরু হবে, এর বেশি কিছু আমাদের কাছে নাই। নভেম্বর থেকে কি যুক্তরাষ্ট্রে যারা আছেন তারা যেতে পারবেন? এইটা নিশ্চিত কিছু নাই, যেহেতু তারা এটা একটা করছেন যে প্রায়োরিটি হবে যে সমস্ত দেশের অবস্থান ভালো। ওয়ার্ল্ড রেকর্ডে বা নিউজে বা জরিপে যে সমস্ত দেশের অবস্থান ভালো তাদেরই প্রায়োরিটি দেওয়া হবে। হজের ব্যাপারে কোনো নির্দেশনা আছে নাকি? আমরা হজের তারা বলছে যে আমরা সবকিছু প্রিপারেশন নেওয়ার জন্য
এবং আমাদেরকে এয়ারলাইন্স 2020 এইটারে মুভ করে 21-এ দিয়া দিছে এবং আমাদের হোটেল যে সমস্ত বুকিং ছিল তারাও অ্যাকসেপ্ট করছে ওই আমাদের ডিপোজিট যেগুলা ছিল টাকাগুলা তারা ইউজ করার অনুমতি দিছে, আমরা 21-এ ইউজ করতে পারবো, কিন্তু কোনো রিফান্ডের ব্যবস্থা দেয়ও নাই আর এটা দেওয়া তার পক্ষে সম্ভব না। আপনি কি বলতে পারেন যে যারা এই যে উমরা যদি শুরু হয় তাহলে এটার প্রাইস কি সমানই আগের মতোই থাকবে না এবার বাড়তে পারে প্রাইস, মানে খরচটা? এইটা তো এখনো বলা যাইতেছে না, যেহেতু এয়ারলাইন্সের উপরে নির্ভর করবে। এয়ারলাইন্সের টিকেটের সাথে ফেয়ারের আসবে, প্যাকেজ আসবে। এয়ারলাইন্স যদি আমাদেরকে ভালো ডিল দেয় তাইলে আমরা সস্তা দিতে পারি, আর অথবা এই প্রথমে তো এখন এয়ারলাইন্স গুলা যে আগে প্রথমে যেরকম ছিল, এখন এই 2 সপ্তাহের মধ্যে $200 ব্যবধান হয়ে গেছে টিকিট। আমিরাতের যে টিকিট 900 850 ছিল এখন $1200-1300 বাংলাদেশের জন্য চলে গেছে। তো এইটা তো এয়ারলাইন্সের উপরে নির্ভর করবে। মানে আপনারা এখন বলতে পারছেন না যে প্রাইসটা কি হবে যদি শুরু হয় উমরা? শুরু হওয়ার পরে প্রথমে যখন শুরু হবে তখন একটা হিড়িক হবেই, সবার আকাঙ্ক্ষা উমরাতে যাব, আমাদেরকে বারবার ফোন করতেছেন। তো এয়ারলাইন্স গুলা যখন দেখবে তাদের 20-25 সিট সেল হয়ে গেছে, তখন তারা জাম দিবেই, মানে ওই হাই ক্লাসের টিকিট গুলা কিনতেই হবে মানুষ। থ্যাংক ইউ সো মাচ জনাব মঈনুল ইসলাম, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি আমাদের সাথেই থাকুন, যদি আর কোনো প্রশ্ন কারো থাকে আমরা জানার চেষ্টা করব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর স্টিমুলাস আপডেট আমরা জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব যে একজন বাংলাদেশি, তিনি রিপাবলিকান পার্টির একটি শাখা, বাংলাদেশিদের নিয়ে একটি শাখা গঠন করেছেন, তিনি কেন রিপাবলিকান পার্টি পছন্দ করলেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামী কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। বিশ্বজুড়ে চলছে হজের মৌসুম। এই হজ কাফেলার সহযাত্রী হচ্ছেন লাখো কোটি ধর্মপ্রাণ মুসলমান। প্রতি বছর ওমরা ও হজ পালনে বিপাকেও পড়ছেন কেউ কেউ। প্রশ্ন উঠেছে এজেন্সিগুলোর সেবা ও দায়িত্ব নিয়ে, কিন্তু না, আরাফা হজ গ্রুপের নির্ভরতা নিয়ে কোনো প্রশ্ন নয়। যে শিডিউল আপনাদেরকে দেব এবং যে ওয়াদাগুলো আপনাদের সঙ্গে করব, আপনারা আল্লাহর রহমতে সেগুলো ঠিক পাবেন। প্রতি বছর কোরবানি ও হজ প্যাকেজে থাকছে হারাম শরীফ থেকে মাত্র 3 মিনিটের দূরত্বে মক্কা ও মদিনায় মানসম্পন্ন হোটেল, প্রতিটি গ্রুপের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সুব্যবস্থা, 3 বেলা রুচিসম্মত খাবার, বিজ্ঞ আলেমদের সার্বিক তদারকিতে বদলি হজের সুযোগ, এছাড়াও হজের পূর্ব ও পরবর্তী সময়ে বিশ্ব ভ্রমণের সুযোগ। আর দেরি নয়, আরাফা হজ কাফেলার গর্বিত অংশীদার হতে আজই যোগাযোগ করুন। 7050 ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372।
ফোন 718-777-8744, 917-446-5188. Arafat Travel and Tours, faithful companions of Hajj. একটি বাড়ি, একটি স্বপ্ন। লো ইনকাম, নো প্রবলেম। স্বপ্ন হবে সত্যি। আমরা আছি আপনার পাশে সব সময়। মেডোব্রোক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স। মর্টগেজ ফাইন্যান্সিয়াল নিয়ে দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আমাদের। আমাদের অফিস সপ্তাহের 7 দিনই খোলা। আমাদের বৈশিষ্ট্য ব্যক্তিগত পরামর্শ, ফ্রি অ্যাপ্রুভাল, কম ইন্টারেস্ট রেট, ফাস্ট ক্লোজিং, ইনভেস্টমেন্ট দ্রুত এবং বিশ্বস্ত। If we pre-approve you, we guarantee a closing. Meadowbrook Financial Mortgage Bankers, 3265 31st Street, Long Island City, NY 11106. Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে স্টিমুলাস আপডেট এবং যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিলেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই দুটো বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন জনাব মিয়া মোহাম্মদ আফজাল, যিনি IRS এনরোল এজেন্ট। জনাব আফজাল, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম তাহের ভাই, প্যানেলিস্ট, সকল প্যানেলিস্ট সহ টাইম টেলিভিশনের অ্যামেজিং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। স্টিমুলাস প্যাকেজ আপডেট সম্বন্ধে বলতে গেলে যে কংগ্রেস যেটা পাস করলো $2.2 ট্রিলিয়ন ডলারের, সেটা পাস করার পরে এটা সিনেটে শুনানির আগেই যেটা হচ্ছে যে তাদের ভিতরে যে এটা যেহেতু বাইপার্টিসন ছিল না, সেই জন্য দুপক্ষে কিন্তু আলোচনা অব্যাহত রাখছে যাতে তাদের ভিতরে একটা বাইপার্টিসন এগ্রিমেন্টে তারা পৌঁছতে পারে, যাতে সিনেটে এটা সহজে পাস হয়ে যায়। তো এতে দেখা যাচ্ছে দুই পক্ষই কিন্তু এই $2.3 ট্রিলিয়ন ডলারের কংগ্রেসে যেটা পাস হয়েছে, এটা পাশের পরেও কিন্তু তারা সিরিয়াসলি they engage themselves in negotiations, যাতে তাদের মধ্যে যে ডিফারেন্টটা আছে সেই ডিফারেন্টটা কমিয়ে যদি আনতে পারে তাহলে সিনেটে এটা সহজে পাস হয়ে যাবে। আর এরপরে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে তারা আরো একটু উদ্বিগ্ন হয়ে গেছিল যে এটা কি হয় না হয়, এই জন্য তাড়াহুড়া করে যাতে এই বিলটা পাস করা যায় সেই জন্য তারা আরো বেশি করে নিজেদের মধ্যে নেগোসিয়েশন শুরু করে একটা এগ্রিমেন্টে পৌঁছার চেষ্টা করছিল। ডোনাল্ড ট্রাম্পও নিজেও এই অসুস্থ অবস্থায় থেকেও ওয়াল্টার রিড হসপিটালে থেকে একটা টুইট করেছিলেন। ওখানে উনি লেখছেন যে আওয়ার গ্রেট কান্ট্রি USA নিডস স্টিমুলাস, ওয়ার্ক টুগেদার এন্ড গেট ইট ডান। এর অর্থ হচ্ছে যে উনি অসুস্থ অবস্থায় উদ্বিগ্ন এবং উনি বলছেন যে যেন দুই পক্ষে একটা সমঝোতায় পৌঁছে একটা বাইপার্টিসান একটা প্রপোজাল যাতে পাস করতে পারে। সো এতে বোঝা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের স্পিকার মিচ ম্যাককনেল এতদিন কোনো কথা বলছিলেন না। তো এই জন্য অনেকের সন্দেহ ছিল যে আসলেও যদি কংগ্রেসে যদি বাইপার্টিসান একটা বিল পাস হয় উনি সিনেটে সেটা শুনানি করবেন কি করবেন না। ইদানিং ইনিও মুখ খুলছেন, উনি বলছেন যে উই আর গেটিং ক্লোজার টু গ্রেট এ কম্প্রোমাইজ, আই উইল ট্রাই টু সেল দ্য ডিল টু দ্য সিনেট রিপাবলিকান। তো উনি বলতে চাচ্ছেন যে এখন যদি যে কোনো ধরনের একটা বিলও যদি পাস করে সিনেটে দেওয়া হয় তাহলে উনি
he will try to sell it to the Senate Republican. কারণ দেখা যাচ্ছে যে সিনেটের রিপাবলিকান অনেকেই কিন্তু স্টিমুলাস প্যাকেজ নতুন করে দেওয়ার জন্য আগ্রহী না। তারা বলে যে আগে যেটা ছিল এটা অনেক জেনারাস ছিল। তো এতে দেখা যাচ্ছে রিপাবলিকানদের মধ্যে কোনো বিরোধিতা নাই। তো উনি বলছেন যে আমি দেখি যদি একটা বাইপার্টিসান পাস হয়, আর সাধারণত এই যে প্রপোজাল প্যাকেজটা শুরু হওয়ার সময় বলটা কিন্তু স্পিকার ন্যান্সি পেলোসির কোর্টে থাকে। যখন এখান থেকে একটা প্রপোজাল পাস হয়ে যায় তখন বলটা চলে যায় আপনার ওই যে সিনেট স্পিকার মিচ ম্যাককনেলের কাছে। তো উনি যদি এটা শুনানিতে না দেয় তাইলে কিছু হয় না। তো এটা পাস করার পরে কিন্তু সবাই ভেরি অপটিমিস্টিক। এখানে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প, সিনেট স্পিকার মিচ ম্যাককনেল, স্পিকার ন্যান্সি পেলোসি, সেক্রেটারি মানুচিন, এভরিবডি ইজ ভেরি অপটিমিস্টিক। এবং আমার মনে হচ্ছে যে যদি এটা এখন বোঝা যাচ্ছে যে মিচ ম্যাককনেল এটা শুনানি করবেন, যাই পাস করে কংগ্রেসে এটা মিচ ম্যাককনেল শুনানি করবেন। এবং যদি উনি শুনানি করেন তাহলে যদি উনি রিপাবলিকান থেকে যদি অনলি 13 জন সিনেটর নিয়ে আসতে পারেন বিলটা পাস হয়ে যাবে। কারণ ডেমোক্রেটদের আছে 47 সিনেটর, আর 13 জন যদি রিপাবলিকান নিয়ে আসতে পারেন বিলটা পাস হয়ে যাবে। এই জন্য আমার মনে হচ্ছে এটা পাস করার সম্ভাবনা বেশি। আমরা স্টিল আশাবাদী, সবাই ভেরি অপটিমিস্টিক। আপনার ইভেন হোয়াইট হাউস থেকে আপনার স্টিভ ম্যানিচুনের সাথে আপনার হোয়াইট হাউসের ইকোনমিক অ্যাডভাইজার স্টিফেন মোর উনিও যোগ দিয়েছেন, আর হোয়াইট হাউস চিফ অফ স্টাফ মার্ক মেডোজ উনি তো আসেনি। সো খুব জোরালো ভাবে দুই পক্ষ থেকে একটা বাইপার্টিসান এগ্রিমেন্ট নেওয়ার চেষ্টা আছে। আজ পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তারা কিন্তু এই যে গত বিল পাস করা 2.2 বিলিয়ন বিল ইউনানিমাসলি পাস না হলেও তাদের মধ্যে যে দূরত্বটা ছিল প্রায় $700 বিলিয়ন ডলারের মতো, এখন এটা অনেকটা কমিয়ে তারা এটাকে $362 বিলিয়ন মতো নিয়ে আসছে, মানে অনেকটা নেরো হয়ে আসছে। তো মেজর স্পেস অফ ডিসএগ্রিমেন্ট ইজ স্টিল আনএমপ্লয়মেন্ট, চাইল্ড কেয়ার এন্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট, COVID-19 টেস্টিং এন্ড ট্রেসিং এন্ড স্টেট এন্ড লোকাল ফান্ডিং। ওইগুলাই এখন হচ্ছে যে বিষয়ে স্টিমুলাস দেওয়া হবে সেটার ভিতরে কোনো মতাদ্বৈততা তাদের মধ্যে নেই। এখন হচ্ছে ডলার অ্যামাউন্ট নেই। যে আমার মনে হয় যে বিষয়টি এটা যেটা নাজুল ভাই বলেছেন যে এটা সমঝোতার মধ্যে যে কোনো সময় চলে আসতে পারে, কারণ দুই পক্ষই চাচ্ছেন যে একটা সমঝোতায় তারা আসতে চান। আচ্ছা, যে মিয়ামত আফজাল, আপনার সাথে এই বিষয়টি আরও একটু ডিটেলস আলোচনা করবো। আমরা একটু জনাব ওয়াসি চৌধুরী, উনি একটু তাড়া আছে, উনি বাইরে থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে। আমরা এবং আপনিও শুনবেন, আপনি ডেমোক্রেট, উনি রিপাবলিকান, আপনার যে কোনো প্রশ্ন থাকে ওনাকে করতে পারেন। জনাব ওয়াসি চৌধুরী, সবাই জানে যে আপনাদের পুরো পরিবার ডেমোক্রেট, আপনি রিপাবলিকান, কেন? ধন্যবাদ তাহের ভাই এবং দর্শকবৃন্দ, প্যানেলিস্ট যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। প্রথমে আমি আপনার অডিও এবং ভিডিও দুটি আটকে গেছে জনাব ওয়াসি চৌধুরী। হ্যালো, অনেক লম্বা, এক সংক্ষেপে যদি বলতে যাই, বর্তমানে 2-3টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমত, আমরা যদি দেশে নিরাপত্তার চিন্তা করি, দেশে আমরা যারা আমেরিকাতে যারা আছি তারা যদি বর্তমানে ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর নামে যে ধরনের ভাঙচুর হচ্ছে, রাহাজানি হচ্ছে, এই জিনিসটা ডেমোক্রেট স্টেট গুলাতে হচ্ছে, ডেমোক্রেট কন্ট্রোল স্টেট গুলাতে হচ্ছে বিশেষ করে। তারপরে আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি যুদ্ধের ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। যুদ্ধ দেখেন বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যুদ্ধের পরিমাণ খুবই কম, এবং ইকোনমিক্স এর দিকে চিন্তা করেন, আমাদের দেশের ইকোনমি এবং ইসলামী মূল্যবোধ, যদি আমরা ধর্মীয় যে কোনো ধর্ম পালন করি, মন থেকে যদি বিশ্বাস করি, আমরা গে ম্যারেজকে সাপোর্ট দিতে পারি না, যেটা রিপাবলিকান কোনো প্রেসিডেন্ট এটাকে সমর্থন দেয় না। তাদের কথা হচ্ছে ম্যারেজ শুড বি বিটুইন ম্যান এন্ড ওম্যান। এই কয়েকটা জিনিস যদি আমরা বাস্তবিকতার সাথে মিলিয়ে চিন্তা করি, তাহলে আমরা ডেমোক্রেটের পক্ষে যাওয়াটা ইমিগ্রান্টদের শোভনীয় নয়। শুধু তাই না, ইমিগ্রান্টরা আজকে আমেরিকাতে যে পরিমাণ এসেছেন, তো ধরেন আপনি অ্যামনেস্টি 1986 অ্যামনেস্টি, তারপরে OP1, DB1, এগুলো হচ্ছে রিপাবলিকান পার্টির উপহার ইমিগ্রান্টদের প্রতি। কিন্তু ইমিগ্রান্টরা নিজের ভুলে
তারা যদি পরবর্তীতে দেশ থেকে বিভিন্ন দেশ থেকে এসে আসার পরেই যদি বলে আমি ডেমোক্র্যাট, সেই ক্ষেত্রে রিপাবলিকানরা এটা অপোজিট ওয়েতে যাওয়ার কথা। কিন্তু তারপরেও আমরা যদি ড্রিম অ্যাক্টের দিকে যাই, ড্রিম অ্যাক্টে প্রেসিডেন্ট ট্রাম্প 1 মিলিয়ন পিপলকে অ্যাড করার কথা ছিল। সে প্রস্তাব দিয়েছিল যে বর্ডার কন্ট্রোল করো, বর্ডার ওয়ালের ব্যাপারে আসো, সমঝোতা আসো, আমরা এখানে আরো 1 মিলিয়ন ড্রিম অ্যাক্টে আমরা দিব। কিন্তু ডেমোক্র্যাট কোনো অবস্থায় বর্ডার কন্ট্রোল করতে চাচ্ছে না। এটার কারণ কি একমাত্র ডেমোক্রেটরাই বলতে পারবেন, কেন বর্ডার প্রটেক্ট করবে না। একটা ছোট দেশেরও একটা বর্ডার থাকে, আমাদের দেশের আমেরিকাতে বর্ডারের কোনো কি কন্ট্রোল নাই। আমাদের স্মাগলিং হচ্ছে ওইসব দিকে, আপনার বিভিন্ন কিছু হচ্ছে, অপরাধ করে দেশ থেকে চলে যাচ্ছে। এইগুলা বন্ধ করতে গেলেও আমাদের মাস্ট বর্ডার দরকার। তো এইসব দৃষ্টিকোণ থেকে আমি এই রিপাবলিকানের পক্ষে সাপোর্ট করি, কারণ রিপাবলিকান প্রকাশ্যে যা বলে তা করে, কিন্তু ডেমোক্রেট মুখে বলবে একটা, লিডারদের কথা বলছি আমি, কিন্তু বিহাইন্ডে তারা করে অন্য কিছু। বিহাইন্ডে তারা সবার সাথে হাত মিলায়, সামনে একটা দেখায়, বিহাইন্ডে আরেকটা করে। এটা ধর্মীয় দৃষ্টিকোণ, এটা কিন্তু গ্রহণযোগ্য না। তো এই সব কিছুর এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যা সময়ের দরকার কথা বলতে গেলে। তো আমি একটু বাইরে আছি, এই জন্য তার ভাই বেশি সময় দিতে পারতেছি না, একটা প্রোগ্রামে আছি। তো আমি একটু ব্রেক নিয়ে এসে কথা বলতেছি। আপনি কি আধা মিনিট একটু হোল্ড করেন, আধা মিনিট। জনাব মিয়া মোহাম্মদ আফজাল উনি যে কথাগুলো বলেছেন, আপনি তো ডেমোক্রেট, আপনি কি মনে করেন যে জাস্টিফাইবল? জাস্ট সংক্ষেপে যদি একটু পয়েন্টটা বলেন। না না, আমি এটা জাস্টিফাইবল মনে করি না। এই কারণে মনে করি না যে উনি যেটা বলছেন যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স নামে অনেক ভাঙচুর হচ্ছে, নৈরাজ্য করছে, কিন্তু এখানে তো হোয়াইট রেডিক্যালিস্ট আছে, তারাও তো কম করতেছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো ওই যে আমরা যদি ওনার ওই যে প্রেসিডেন্সিয়াল ডিবেট কে উল্লেখ করি, ওনাকে বলা হয়েছিল যে ওই যে রেডিক্যাল হোয়াইট আছে একটা প্রাউড বয়েজ, তাদেরকে নিন্দা করতে। সেটা না বলে উনি বলছে যে নিন্দার পরিবর্তে উনি বলছে যে প্রাউড বয়েজ স্ট্যান্ড ব্যাক এন্ড স্ট্যান্ড বাই, হোয়াট ডাজ ইট মিন? উনি কিন্তু উস্কানি দিল এবং উনি ইলেকশন কনসিড করবে এটাও উনি স্বীকার করে নাই। তাহলে উনি কিন্তু বড় ধরনের একটা বিশৃঙ্খলা করার জন্য উনার চিন্তায় আছে। যদি উনি কোনো কারণে জয়ী না হতে পারে, এ দেশে আর একটা সিভিল ওয়ার হওয়ার জন্য উনি উস্কানি দিচ্ছে। সো আমার মনে হচ্ছে না যে এটা ঠিক যে ব্ল্যাক লাইভ ম্যাটারে যতটুকু করছে, হোয়াইট সুপ্রিমেটিস্ট যারা, তারা যে কম করছে, এরা অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের প্ররোচনা নেই, তারা বসে আছে। এবং উনি বলেই দিল তো, আস্থা জাতি জানে, দুনিয়া জানে। উনাকে নিন্দা করার কথা বললো, উনি এর পরিবর্তে বলে স্ট্যান্ড ব্যাক এন্ড স্ট্যান্ড বাই, হোয়াট ডাজ ইট মিন? থ্যাংক ইউ। সো আমরা তো ওয়ারিড, এবং উনি ইলেকশন কনসিড করবে না। থ্যাংক ইউ। ওয়াসি চৌধুরী, আপনার কোনো রিপ্লাই আছে এর মধ্যে? আপনি তো চলে যাবেন আবার। জি জি, কথা হচ্ছে যে ভাই উনি যেটা বললেন যে ব্ল্যাক লাইভ ম্যাটারের নামে যে ধরনের ভাঙচুর হচ্ছে, এইটাতে প্ররোচনা দিচ্ছে কারা? এবং প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি টেররিস্ট গ্রুপ হিসাবে ডিক্লেয়ার। আপনার আমার মনে হয় ইন্টারনেট প্রবলেম, আপনার সব আটকে গেছে, আপনার সাউন্ড এবং ভিডিও দুটোই আটকে গিয়েছে, অডিও ভিডিও দুটোই হিসাবে ডিক্লেয়ার দিয়েছে। তো এরপরেও কেন এইসব প্রশ্ন আসে, এটা বিবেকে আসে না। আর পলিটিশিয়ান, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ বেসিক্যালি হি ওয়াজ এ বিজনেসম্যান। এবং সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তার যে অপোজিশন আছে, জো বাইডেন 37 ইয়ার্সে কিছু করতে পারে নাই, সরি 47 ইয়ার্সে তেমন কোনো বিলের কোনো রেকর্ড নাই। তার যখন ভাইস প্রেসিডেন্ট ছিল তখনও তেমন কোনো অ্যাকশন নাই। সেই ক্ষেত্রে সে প্রেসিডেন্ট হয়ে কি করবে? সে তো প্রেসিডেন্ট হয়ে কোনো কিছু করার মতো তার যোগ্যতা নাই। সে তো তার প্রুফ করে নাই কোনো সময় অতীতের এতদিনের ঘটনায় যে এতদিন কিছু করতে পারে নাই, সে আগামী 4 বছরে কি করবে? এবং যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বলে যে ভাইস প্রেসিডেন্ট ready to take the or be available, be ready for presidentship from the day one. এটা একটা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কিভাবে বলে? দ্যাট মিনস সে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট হিসেবে ডিক্লেয়ার দিতে চাচ্ছে, কারণ উনি জানেন যে উনি অসুস্থ এবং উনি যে কোনো সময় যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো এই আশাবাদ ব্যক্ত করছি।
আমি Thank সবাইকে you. অনুরোধ করছি Thank you. বাস্তবতা আসেন এবং ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান ক্যান্ডিডেটদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। থ্যাংক ইউ ওয়াসি চৌধুরী আপনাকে। জনাব থ্যাংক ইউ দাই ভাই। Thank you. থ্যাংক ইউ সব। থ্যাংক ইউ জনাব মিয়ামুদ আফজাল, আপনার কাছে আসছি আবার, যে আপনি ওই যে আমরা যেটা আলোচনা করছিলাম যে আনএমপ্লয়মেন্ট যারা নিয়েছেন তারা যদি কোনো অসুবিধায় পড়েন, কি ধরনের অসুবিধায় পড়ছেন এবং এর সমাধান কি, যদি সংক্ষেপে বলেন একটু। আনএমপ্লয়মেন্টের যে কয়টা অসুবিধা হচ্ছে, এটার একটা হচ্ছে যে যারা আনএমপ্লয়মেন্ট নিয়েছিল তারা আনএমপ্লয়মেন্ট বেসড অন ইওর আর্নিং অনেকে রং ইনফরমেশন দিছে, তাহলে ওটা একটা অসুবিধা। এদেরকে কারোকে নোটিশ পাঠানো হয়েছে, তখন এরা অ্যাডজাস্ট করে তারা আবার ওই বিল তাদের কাছে পাঠাচ্ছে। তো দেখা গেছে যে যদি মনে করেন একজন ইজ কোয়ালিফাই ফর মিনিমাম $182 unemployment from the state based on $14,000 $15,000 his or her earning last year. So উনার হচ্ছে কি উনি হয়তো 25-30,000 করতে উনার $300 এরকম বা 325-30 এরকম যেটা পাইছিল, পরে দেখা গেছে উনার যখন ট্যাক্স রিটার্ন বা ইনফরমেশন স্কেজুয়াল সি অথবা W2 হোয়াটএভার যখন এটা ব্যাক করে দিছে, ওরা অ্যাডজাস্ট করে বলছে যে হয়তো 800-1200 হোয়াটএভার ইট ইজ, ওটা দিয়ে দিচ্ছে, ওটা বড় ধরনের কোনো সমস্যা না। আরেকটা বড় ধরনের যেটা সমস্যা সেটা হচ্ছে যে কেউ ফেক আনএমপ্লয়মেন্ট করছে। কারণ আনএমপ্লয়মেন্ট হলো কি আপনার এমপ্লয়মেন্ট থাকতে হবে, তারপরে আপনার যদি কাজ চলে যায় আপনি আনএমপ্লয়মেন্ট নেবেন। কিন্তু দেখা যায় হাজার হাজার লোক কোনো কাজ ছিল না, হঠাৎ করে দেখা যায় যে তারা আনএমপ্লয়মেন্ট করে ফেলছে। হয়তো দেখা গেলে ঘরের যিনি কর্তা ছিলেন উনি কাজ করতেন, কেউ করতো না, পরে দেখা গেছে উনি নিজে করছে, ওনার মেয়েকে করাইছে অথবা ওনার আপনার ওয়াইফে করে নিছে। তো এদেরকে যখন আপনার নোটিশ দিচ্ছে, যেহেতু মিলিয়নস অফ পিপল ক্লেম আনএমপ্লয়মেন্ট, তারাও কিন্তু একটা রেসপন্স করছে বা কেউ রেসপন্স করছে না। তো তাদের হবে কি তারা একটা রিপ্লাই করতে হবে, ওটা যদি প্রপারলি না হয় তাহলে পুরো আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা নিচ্ছে সেটা 50% ইন্টারেস্ট সহ ওটা ফেরত দিতে হবে। তো তাদের জন্য তারা যেটা করতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে যে যেহেতু তাদের প্রিভিয়াস কোনো কাজ ছিল না, তারা জানুয়ারি থেকে যদি মার্চ পর্যন্ত কোনো কাজ করে থাকে, তাহলে ওটার একটা প্রমাণ দিতে হবে। এক, দুই হলো যে আরেকটা হচ্ছে যে যদি কোনো জব অফারও পেয়ে থাকে ওটাও যদি পাঠায় যায়, উনি জব অফার পাইছে কিন্তু শুরু করতে পারে নাই প্যান্ডামিকের কারণে, ওই ধরনের একটা লেটার দিতে পারলেও তারা কিন্তু বেঁচে যাবে। আর এই দুইটার কোনো একটা না দিতে পারলে সেটা মানে পেনাল্টি সহ 50% পেনাল্টি সহ ফেরত দিতে হবে। থ্যাংক ইউ মিয়ামুদ আফজাল, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর। আমি আর একটা মিনিট তাই ভাই একটা বিষয় বলে দেই যেটা নিয়ে যেটা খুব জরুরি, কিন্তু অনেকে বলছে আনএমপ্লয়মেন্ট বিষয়টাই, সেটা হচ্ছে যে ওই যে আনএমপ্লয়মেন্ট যে বেনিফিটটা নেই অনেকেই জানে না সেটা ট্যাক্সেবল কি ট্যাক্সেবল না। তো সেটা হচ্ছে এটা কিন্তু ট্যাক্সেবল, এটা পেমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে যে এটা সাবজেক্ট টু ফেডারেল এন্ড স্টেট ট্যাক্স, এটা তারা ফাইল করতে হবে। আর আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অনেকে মনে করতেছে যে 1099 জি যেটা স্টেটে পাঠায় অথবা প্রিন্ট করে নিতে হবে, ওটাই হলো যে কত টাকা আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছেন। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু ডিপেন্ডিং অন 3 চাইল্ড থাকলে কেউ 10,000 12,000 ইভেন কেউ $15,000 আনইনকাম ট্যাক্স ক্রেডিটটা পায়। তো অনেকে মনে করে যে যেহেতু এই বছর অনেকেই আনএমপ্লয়মেন্ট নিছে, তারা মনে করতেছে যে এই যে আনএমপ্লয়মেন্ট উপর ভিত্তি করে তারা যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা বা আনইনকাম ক্রেডিটটা মনে হয় তারা পেয়ে যাবে, এটা কিন্তু রং। এটা তার আর্ন ইনকাম হতে হবে, আর্ন ইনকাম দিয়ে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যায় না। সুতরাং তারা যারা বড় অঙ্কের পয়সাটা পায় তারা যেন কোনোভাবে হয়তো পার্ট টাইম কাজ করে টোরে হলেও $10-15-20,000 ইনকাম যদি থাকে, তাইলে বড় অঙ্কের চাইল্ড ক্রেডিটটা আগামী বছর যখন ফাইল করবে তখন তারা এটা পাবে। আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট দিয়ে যদি ফাইল করে তাইলে এই জিনিসটা তারা পাবে না। ওই ইনফরমেশনটাই আমি দিতে চাই আর কি। ফাইল করতে হবে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের উপরে, এটা সাবজেক্ট টু ট্যাক্স, স্টেট এন্ড ফেডারেল ট্যাক্স। আর আরেকটা হচ্ছে যে এটা দিয়ে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাওয়া যাবে না, এই জন্য কিছু আর্ন করতে হবে। এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা আর্ন ইনকাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিয়ামুদ আফজাল। আমার মনে হয় আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন যে আপনি আর্ন না করলে আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না। জনাব ডক্টর প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার সাউন্ড একটু আনমিউট করতে হবে এবং আমরা জানতে চাচ্ছি আপনার কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে শারীরিক যে কন্ডিশন নিয়ে সারা বিশ্বে হচ্ছে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট হাসপাতালে আছেন এবং মিক্সড মেসেজগুলো আসছে অনেক। তো ওনার বেশ খারাপ ছিল মানে ওনার অক্সিজেন একবার নিয়েছিলেন, ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছে, ওনাকে অ্যান্টিবডি দেওয়া হয়েছে, রেমডেসিভির দেওয়া হয়েছে, তারপর ওনাকে স্টেরয়েড দেওয়া হচ্ছে। স্টেরয়েডটা আমরা দেই যখন লাংসে এফেক্ট করে,
প্রথম 5 দিনের পরে, তো সেটাও দেওয়া হয়েছে। তো কিন্তু আশা করা হচ্ছে, তারা বলছেন যে মানডেতে আগামীকাল উনি বাড়ি যেতে পারবেন। তো এটা যদি উনি স্টেবল আছেন, এটা মনে করা হচ্ছে, নিজেও উনি বলছেন আমি ভালো আছি। তো কিন্তু 75 ইয়ার্স ওল্ড একজন মোটা সাইজের মানুষ, তো কোভিড এমন একটা জিনিস যে আমরা ভালো পট করে হবে কিনা সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু সোফার যা মনে হচ্ছে যে উনি বেটার ফিল করতেছেন, এবং এমন কিছু তারা বলছে যে পাই নাই যে উনি আরো বেশি দিন থাকতে হবে আর কি। তো আমরা সবাই দোয়া করি আমাদের প্রেসিডেন্ট যতই উনি ভুল করুক না কেন, উনি ভুল যেন বোঝেন, কিন্তু অসুস্থ থাকলে আমাদের সবার দায়িত্ব ওনার জন্য প্রার্থনা করার জন্য উনি সুস্থ হয়ে যান। কিছু কিছু পত্রিকায় রিপোর্ট এসেছে যে তার স্বাস্থ্য যে হেলথ, ওনার যে পার্সোনাল ফিজিশিয়ানের যে বক্তব্য, ওই বক্তব্যের মধ্যে গুজামিল আছে। আপনি কি মনে করেন? গুজামিল তো তাদের তো বেসিক্যালি ট্রাম্প বা হোয়াইট হাউস কোনোদিন বলতে চান না খারাপ জিনিসগুলো, তো গুজামিল তো কিছুটা আছেই। এবং গুজামিলটা হচ্ছে যে ওনার কয়েকবার অক্সিজেন লেভেল ড্রপ করেছিল, ওটা খুব খারাপ জিনিস, কিন্তু এগুলো ওই বলেছিল, তারপরে আবার বলছে এগুলো ড্রপ করে নাই। কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে ড্রপ করলেও তাকে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং তাতে মিলে হি ইজ ফিলিং বেটার, এবং তারা প্রেডিক্ট করছে মানডেতে আগামীকালকে উনি বাড়িতে ফিরতে পারবেন। তো ওনাকে বাড়িতে ফিরলেও যে উনি ভালো থাকবেন সেটা না, মানে বাড়িতে থেকে ওনাকে কেয়ারে থাকতে হবে। কারণ কোভিড সম্বন্ধে আমরা দেখছি যে এটা নিউমোনিয়ার মতো পট করে ভালো হয় না, 5 দিন 6 দিন পর আবার একটা ধাক্কা আসলে তখন এগুলো সামলাতে হয়। তো যেগুলো ওষুধ তেমন কিছু নাই, যেগুলো এক্সপেরিমেন্ট ওষুধ আছে দেওয়া হয়েছে, মানডে যদি বাড়িতে আসেনও আমরা যে আউট অফ ডেঞ্জার এটা বলা যাবে না। থ্যাংক ইউ। ওনার যে ট্রিটমেন্ট হলো, এই ট্রিটমেন্টকে আমি মনে করেন যে করোনার যে চিকিৎসা কোনো নতুন ধরনের ব্রেক থ্রু হলো? হ্যাঁ, ওনার যে অ্যান্টিবডি যেটা তারা দিয়েছে এটা এখনো অ্যাপ্রুভড হয় নাই। রেজেনারেট গ্রুপের যেটা অ্যান্টিবডি, সেটা হচ্ছে যে আমরা করোনা হলে আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয় ওটা আমরা দেই প্লাজমা, একজনের হলে প্লাজমা দিই। তো প্লাজমাটা না করে ঠিক প্লাজমার মধ্যে অনেক কিছু থাকে, শুধু অ্যান্টিবডিটা তারা তৈরি করছে র্যাটের ভিতরে, ওটাতে কোনো প্লাজমার অন্য প্রবলেম থাকবে না। তো এইটা দেওয়ায় এটা সাকসেসফুলি অনেকের কাছে দেওয়া হয়েছে। এই জন্য তারা যদি এখনো এটা রিসেন্টলি রিসার্চ কমপ্লিট হয় নাই, তারা কনফিডেন্ট যে এটা কাজ করবে এবং হয়তো করছেও। থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনি পেনসিলভেনিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি, থ্যাংক ইউ। জনাব নাজমুল হাসান, কোনো আপডেট আছে আপনার? আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। কোনো আপডেট নাই। একটাই আপডেট যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন আজকে বিকালবেলা এসইউভি দিয়ে বের হয়েছিলেন, আর তখন তার মুখে কিন্তু মাস্ক ছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে উনি কোভিড-19 সম্পর্কে অনেক কিছু শিখেছেন, আর প্রকারান্তরে বলার চেষ্টা করেছেন যে এতদিন যা বলেছি সেটা আমার না শিখেই আমি বলেছি, আজকে স্কুলের ছাত্ররা যেভাবে শিখে ওইভাবে শিখেছেন। এবং তিনি হোয়াইট হাউসে ফিরে আসার পরে কোভিড-19 এর ব্যাপারে আর চাইনিজ ভাইরাস হয়তো বলবেন না আর তাচ্ছিল্য করে, বাট উনি কোভিড সুস্থ হলে কিন্তু এটা জিয়া ভাই যেটা বললেন যে আমাদের যারা বয়স 70 আপ এবং ওনার মতো মোটা সোটা, তারা অনেকটা আশাবাদী হতে পারবেন যে না, ওনার মতো ওবেসিটি ওয়ালা লোক এবং 74 ইয়ার্স যিনি রেগুলার ম্যাকডোনাল্ডস খান, ফাস্ট ফুড খান, তিনি যদি কোভিড-19 বেঁচে আসেন তাহলে হয়তো অনেকের জন্য আশাবাদী হবে। কিন্তু পাশাপাশি এটাও বলা দরকার, সকলের পক্ষে তো আর ওয়াল্টার রিড হাসপাতালের প্রেসিডেন্ট সিকিউরিটির চিকিৎসা পাওয়া সম্ভব না, অতএব সেটাও একটি ইম্পর্টেন্ট ব্যাপার অনেকের। কিন্তু জিয়া ভাই ডেফিনেটলি একমত হবেন যে সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ নাজমুল হাসান। জনাব আলহাজ মইনুল ইসলাম, আপনার সাথে যদি কেউ এই উমরার বিষয়ে যে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে, বা বিস্তারিত জানতে চাইলে হাউ দে ক্যান কন্ট্যাক্ট ইউ? আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। সাউন্ড আপনার আনমিউট করা হয়নি। আচ্ছা, আপনি সাউন্ড আনমিউট করেন। আমি জনাব মিয়াহমুদ আফজাল আপনার কাছে জানি যে যাচ্ছি যে কোনো লেটেস্ট কোনো কথা আর আছে কিনা যেটা আপনি বলতে চান? 30 সেকেন্ড। আমি যেটা বলতে চাচ্ছি ওই যে স্টিমুলাসের ব্যাপারে, তারা এখন যে ডিসএগ্রিমেন্টটা সেটা হচ্ছে অনলি মাত্র ডলার অ্যামাউন্টের উপরে। যে সেক্টরে প্রণোদনা দেওয়ার কথা সবগুলিতে দুই দল এগ্রি করছে,
আর আরেকটা কথা হচ্ছে যে রিসেন্টলি একেবারে হয়তো গতকালই বোধহয় আপনার ওই যে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ডাইরেক্টরকে ইভেন বলছেন যে তাদের এমপ্লয়ীদেরকে লে অফ না করতে। উনি বলছেন যে উই আর ক্লোজার টু এ ডিল। সো আমার মনে হচ্ছে যে এই আগামী সপ্তাহে কালকে থেকেই হয়তো 2-1 দিনের ভিতরে আমরা একটা এগ্রিমেন্টে পৌঁছতে পারবো, এবং যদি পৌঁছে যায় তাহলে কিন্তু ইলেকশনের আগেই এই স্টিমুলাস প্যাকেজটা অথবা ডাইরেক্ট পেমেন্ট আমেরিকান পিপলদেরকে দেয়া যাবে। আর এটার আরেকটা কথা আমি বলতে চাই যে এখন একটা সংকট মুহূর্ত, আমি সবাইকে বলবো যে শক্ত থাকতে, দুশ্চিন্তা না করতে, আমরা ভালো কিছুর জন্য আশায় যেন থাকি। পাশাপাশি যদি কোনো কারণে এই স্টিমুলাস প্যাকেজ না পাস হয়, তাই যে ওয়ার্স কিছু হলে যাতে আমরা এটা ফেস করতে পারি, সেই জন্য মন মানসিকতা নিয়ে আমরা থাকি। উই উইশ ফর দ্য বেস্ট and ready for the worst. Thank you so much. জনাব আলহাজ মইনুল ইসলাম, আপনি যে কিছু বলতে চান যে প্রবাসে যারা উমরা বা হজের ব্যাপারে আগ্রহী যারা? আমি এইটাই অনুরোধ করব সবাইকে, যাতে সঠিক তথ্য ছাড়া টিকিট কিনবেন না। যতক্ষণ পর্যন্ত সৌদি হজ মন্ত্রণালয় তারা আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিছে না, কেউ অনলাইনে অথবা কোনো এজেন্টের সাথে কথা বলে যে উমরা শুরু হয়ে গেছে ভাবিয়া যদি টিকিট করে তাইলে লস করতে পারে। জি থ্যাংক ইউ জি বলেন। হ্যাঁ, এবং যোগাযোগ যদি আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফোন নম্বর আছে, প্রতি পেপারেও আছে, ওনারা যোগাযোগ করতে চাইলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আমার শেষ এটা হইতে যে তারা যতক্ষণ পর্যন্ত সঠিক হজ মন্ত্রণালয় সঠিক নির্দেশনা দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বুকিং নিব না বা মানুষদেরকে বলবো না যে আপনারা টিকিট কিনেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব আলহাজ মইনুল ইসলাম। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কি শেষ, এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে করোনা, এর তো নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে করোনা, আমাদের সময় একেবারে শেষ, আপনি কি এর থেকে কোনো শিক্ষণীয় বিষয় আছে কিনা আপনি কিছু বলবেন? নিরাপত্তার মধ্যে তো করোনা না, উনি তো মাস্কটা খুলে, মানে মাস্ক যে কত ইম্পর্টেন্ট এটা আমাদের সবার জানা দরকার। যে আমরা যতই ভ্যাকসিন নেই না কেন, যে মাস্ক ক্লোজ কন্ট্যাক্টে মাস্ক পরতে হবে। তো ট্রাম্পের এটা উনি ভালোই জান, কিন্তু ওই মাস্ক পরার ব্যাপারটা উনি খালি না, রিপাবলিকানরা বা যে স্ট্রাইক যারা প্রদর্শন করছে কেউই মাস্ক পরছে না। এই কালচারটা আমাদের বদলাতে হবে। তো এটাতে প্রমাণ হচ্ছে যে ট্রাম্প এত বড় একজন প্রেসিডেন্ট হওয়ার পরে উনি মাস্ক না পরার জন্যই ওনার ভাইরাসটা হলো। তাইলে আমাদের বলতে হবে যে মাস্ক পরাটা না পরার যে পরিণতি হয়, পরিণতি প্রেসিডেন্ট ট্রাম্পের এই করোনা ভাইরাস সংক্রমণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, রাইট? থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ আলহাজ মইনুল ইসলাম আপনাকে, এবং থ্যাংক ইউ মিয়া মোহাম্মদ আফজাল আপনাকে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।